এইটা হচ্ছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিএসসি 3। এখানে তোমার এখানে তোমার লিটারারি থিওরি আছে। কি এটা এমসিকিউ? আচ্ছা, লিটারারি থিওরি আছে। সেকশন এ সেকশন বি দুটো রয়েছে তোমাদের। এইটা পুরোটাই ডিটেলড, এখানে কোনো নন ডিটেলড কিছু নেই। তবে এই যে জায়গাটা ক্লাস বেস, এইগুলো আমাদেরকে শিখতে হবে, এগুলো কি টার্মস, ঠিক আছে, এগুলো আমাদের শেখার দরকার আছে। প্রত্যেকটা থেকেই দেখো এরকম টার্মসগুলো রয়েছে, সেগুলো আমাদেরকে শিখতে হবে। ওকে, আর এইটা যতটা না নোটস দেওয়া, বানানো ইত্যাদি জরুরি, তার থেকে অনেক বেশি জরুরি হচ্ছে এটাকে তোমরা বুঝছো কি বুঝছো না। এবার সেকশন এ তে মার্কসিজম, পোস্ট স্ট্রাকচারালিজম আছে, আর সেকশন বি তে ফেমিনিজম আর পোস্ট কলোনিয়াল স্টাডিজ আছে। এটা হচ্ছে তোমার ডিএসই 3। আচ্ছা, এবার ডিএসই 4 যেটা আছে, সেখানে তোমার সেকশন বিটা নন ডিটেলড, সেকশন বিটা নন ডিটেলড। তার মানে এখান থেকে শুধু ব্রড কোয়েশ্চেনই আসবে। তাও এটাও মানে এই এই জিনিসটা তোমাদের পড়ানো এই জন্য হচ্ছে যাতে তোমাদের মাস্টার্সে গিয়ে এটার একটা সুবিধে কিছু তোমরা পাও, ঠিক আছে, যাতে মানে এই জিনিসগুলো ইউজ করতে পারো, রিসার্চের জন্য কাজে লাগবে। তো এগুলো আমি তোমাদেরকে বোঝাবো। তবে সেকশন এ পুরোটাই হচ্ছে মুখস্থের ওপরে, মানে এই পুরো সেকশনটাই তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখানে রয়েছে। তোমাদের সিঁড়িতে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার লেখা রয়েছে, কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখানে জানতে হবে। আর এই টপিকগুলোর ওপরে কোয়েশ্চেন্স থাকবে, 10, 5, 2 যেরকম তোমাদের হয় সেরকম থাকবে। তো এইটা হচ্ছে তোমাদের আমার সাথে সিলেবাস। সিলেবাস দেখতে গেলে খুব বেশি কিছু নেই, কিন্তু যেহেতু অনেকটা বোঝানোর একটা ব্যাপার আছে, তাই জন্য একটুখানি সময় লাগবে। এবার তোমাদের সাথে মানে অনলাইন অফলাইন যাই হোক, তোমাদের সাথে আমি শনিবার করে সময়টা পাবো অবশ্যই, মানে শনিবার করে অফলাইন, আর অনলাইন তার থেকে বেশিও হতে পারে, করা যেতে পারে, তোমাদের ডিমান্ডের ওপরে থাকবে সেটা। বাট তোমাদের অ্যাকচুয়ালি এই ক্লাসটা ম্যান্ডেটারি কিছু নয়, ঠিক আছে। যদি তোমার মনে হয় যে এই ক্লাসটা করবে না, না করলেও মানে তোমার তোমার কিছু তোমাদের কিছু ক্ষতির হওয়ার কোনো জায়গা নেই, যে এটার জন্য অ্যাটেন্ডেন্স পাবে পাবে না এইসব নিয়ে ভাবনা চিন্তা করার লাভ নেই। এমনকি শনিবার আমি ইন পার্সনও যদি ক্লাস নিই, তাহলেও সেক্ষেত্রেও মানে এই ক্লাসেসের জন্য অ্যাটেন্ডেন্সের কিছু ম্যাটার করবে না। এই ক্লাসটা শুধু তারাই করতে পারো যারা সত্যি ইন্টারেস্টেড কনসেপ্টসগুলো শেখার জন্য। মানে আগে যেমন ক্লাস করতে বাধ্য হয়ে যে অ্যাটেন্ডেন্সের জন্য করতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। এইখানে নোটস ডিসকাস করা বা এখানে টার্মসগুলোকে নিয়ে আলোচনা করা, সেইটাই মূল কাজ হবে। দিস উইল বি মোর অফ আ থিওরিটিক্যাল ক্লাস, এটা শেখার জন্য। আর এরকম ধরনের জিনিস যেটা আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি, এরকম ধরনের জিনিস ইউটিউব বা অন্য জায়গাতেও আমার থেকে অনেক ভালো শেখানোর লোক আছে, যারা আমার থেকে বেটার শেখাতে পারবে। বাট এনিওয়ে, আমাদের এই ক্লাসেসগুলো কমপ্লিটলি ডিপেন্ড করবে হচ্ছে তোমাদের ইচ্ছের ওপরে, যে তুমি ক্লাস করতে চাও কি চাও না। ও, ওকে, না পাস করবে, বাট এনিওয়ে ওকে ফাইন, লেটস স্টার্ট। তো প্রথমেই যেটা আমি আলোচনা করতে চাই সেইটা হচ্ছে যে এখানে আমাদের যে ফার্স্ট আমরা ডিএসসি 3 এবং ডিএসসি 4 দুটোই করব, কিন্তু আশা করি তোমরা এটা সরি বুঝতে পারছো যে ডিএসসি 3 যেটা আছে না, সেইটার করার আগে আমাদের ডিএসসি 4টা করা উচিত। কেন করা উচিত? কারণ এই যে থিওরি যে পার্টটা রয়েছে ডিএসসি 3তে, সেইটা
অ্যাকচুয়ালি আসছে হচ্ছে তোমার ক্রিটিসিজম থেকে, যেটা ডিএসসি 4 এ লেখা রয়েছে, লিটারারি ক্রিটিসিজম। এই যে জিনিসটা আর কি, এইটার থেকে মেজর, মানে এইটার থেকে থিওরিটা মানে এই স্টেপটাকে করে নিলে আমাদের থিওরিটাকে বুঝতে সামান্য সুবিধে হবে। এবার লিটারারি ক্রিটিসিজম আর ডিএসসি 4 এর লিটারারি থিওরি, এইগুলো দে গো হ্যান্ড ইন হ্যান্ড, এগুলো একসঙ্গে চলে আর কি, ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা যেটা আমার হবে তোমাদের কাছে, সেটা হচ্ছে যে হোয়াট ইজ লিটারারি ক্রিটিসিজম, হোয়াট ইজ লিটারারি থিওরি? লিটারারি থিওরি বা লিটারারি ক্রিটিসিজম, এই জিনিসটার মানেটা কি? তোমরা নিজেদের থেকেও বলতে পারো বা আমিও তোমাদের জিজ্ঞেস করতে পারি, যা তোমার মনে হয়, মানে যেটা তোমার তোমার ধারণা আর কি। লিটারারি ক্রিটিসিজম বা ক্রিটিসিজম কথাটার মানেটা কি হতে পারে? হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্রিটিসিজম? মানে স্যার এই যে লিটারারি, শ্রাবণী বলে নাও আগে। স্যার ক্রিটিসিজম তো হচ্ছে সমালোচনা করা, তো রাইট। লিটারারি ক্রিটিসিজম কিছু বোঝাচ্ছে যে লিটারেচারের যে সমালোচনা মানে কিভাবে হয়েছে বা হুম। এর উৎপত্তি কিভাবে, তার হিস্ট্রি কি কি, এইসব নিয়ে আলোচনা, সেটা হচ্ছে লিটারারি ক্রিটিসিজম। রাইট। মানে আমার, আচ্ছা। হ্যাঁ, ঠিক ঠিক বলছো। আচ্ছা, অপূর্ব বলো। আর একটা কোয়েশ্চেন যেটা আমি হুম। শুনিনি প্রথম থেকে, হুম। যে হুম। ডিএসসি 4 এর যে সেকশন বি এর যে নন ডিটেল গুলো আছে ওগুলো কি পড়তে হবে? ওগুলো পড়তে হবে মানে হচ্ছে ওগুলো থেকে 10 নম্বরের প্রশ্ন তো আসবে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে এটাকে স্কিপ করার মানে হবে যে তুমি একটা মেজর সেকশন না করে তুমি লিটারারি থিওরির মধ্যে যদি চলে যাও। দেখো ব্যাপারটা কি, আমি এইভাবে বোঝানোর চেষ্টা করছি যে লিটারারি ক্রিটিসিজম ইজ আ স্টেপ টু আন্ডারস্ট্যান্ড লিটারারি থিওরি। Literary criticism and literary theory go hand in hand. You cannot understand থিওরি উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ক্রিটিসিজম। তাই জন্য আমি তোমাদের ক্রিটিসিজমটা বোঝানোর চেষ্টা করব। আর মানে এই ক্লাসেসগুলো যেহেতু কোনো মানে স্ট্রিক্ট রুটিন মেনে হবে না, এই ক্লাসেসগুলো অনেক বেশিও হতে পারে, ঠিক আছে? আবার কোনো কোনো ক্ষেত্রে ইরেগুলার হয়তো হয়ে গেল, বাট আইল ট্রাই টু কিপ দ্যাম অ্যাজ রেগুলার অ্যাজ পসিবল। আর শনিবারই যে করতে হবে তারও কোনো মানে নেই। উই ক্যান মিট এনি টাইম ইউ ফিল লাইক লাইক মানে তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এখন ক্লাসটা করে নিলে ভালো হয়, সেভাবে আমরা ক্লাসটা করে নেব, ঠিক আছে? সো আর একটা জিনিস, হ্যাঁ ঠিক আছে, সেটা তো ক্রিটিসিজমটা করতে হবে, মানে ওইটা যদি না করো ওটা নন ডিটেলড হলেও ওটার ব্যাপারে আমাদের জানতে হবে। জেনে তারপরে আমরা থিওরিটাকে টাচ করতে পারবো, না হলে কিন্তু থিওরির ব্যাপারটা আমাদের কাছে অধরা থেকে যেতে পারে, ঠিক আছে? বাট অ্যাজ আই সেড, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ওয়ান্ট টু স্কিপ ইট, ইউ মে স্কিপ ইট। কিন্তু যে ক্লাসেসগুলো করাবো সেইখানে কিন্তু আমি ক্রিটিসিজমটা ধরে ধরে তোমাদেরকে আমি বোঝাবো আর কি, ঠিক আছে? ওকে আম, স্যার। হ্যাঁ। অপূর্ব কি বলছিলে বলো। স্যার ক্রিটিসিজম বলতে দু রকম ভাবে ভাবতে পারি, যে কোনো একটা রাইটার যখন কোনো একটা প্লটের উপর একটা টেক্সট, সেটা কিছু যে কোনো ধরনের টেক্সট অফ ড্রামা বা পোয়েট্রি ফোয়েট্রি এনিথিং লিখলো, এন্ড সেটার ভুল খুঁজে সেটার হুম। মানে সেটার জিনিসগুলোকে বার করে করে রাইটারের ভুল জিনিসগুলোকে বা খারাপ জিনিসগুলোকে পয়েন্ট করে যখন হুম। কেউ একটা কিছু তার মানে ক্রিটিক্স হয় না, তো সেরকম ভাবে যখন কিছু লেখে বা তার হুম। উপর ভিত্তি করে আবার একটা নতুন ড্রামা লিখলো, যেটা ওর ভুল দিকগুলোকে তুলে বা ওর খারাপ দিকগুলোকে তুলে সমালোচনা করছে, তো সেটা একটা হুম। ক্রিটিসিজম হতে পারে। আর একটা 2 নম্বর ক্রিটিসিজম আমার মাথায় আসছে, যে হয়তো কোনো একটা বাস্তব ঘটনা, যে ঘটনাটা ঘটেছে, যে হুম। ঘটনাটা বাস্তবে ঘটেছে, দেন সেই ঘটনাটার উপর ভিত্তি করে যখন সেই ক্যারেক্টার গুলোকে নাম না নিয়ে কিন্তু তাদের ব্যঙ্গ করে যখন কোনো একটা লিটারেচার বা কোনো একটা টেক্সট কোনো একজন অথর লিখছে, সেই বাস্তব ঘটনাটার উপর ভিত্তি করে তাকে ব্যঙ্গ করে ওই আইরনিক্যালি আর কি, তো সেটাও লিটারালি ক্রিটিসিজম হতে পারে মেবি, আহ, যে লিটারেচারের মাধ্যমে সেটাকে ক্রিটিসাইজ করছে।
হুম। না, এবার তুমি যে দ্বিতীয় কথাটা যেটা বললে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লিটারেচার, যেটা ধরো স্যাটায়ারের কথা তুমি বললে, মানে কাউকে নিয়ে মজা করা বা কাউকে কারোর দোষ দোষ ত্রুটিগুলো বলে দেওয়া, সেইটা হয়েছিল হচ্ছে তোমার গালিভার্স ট্রাভেলসে। এবং গালিভার্স ট্রাভেলসে দেখা যাচ্ছে যে জনাথন সুইফট ইজ মেকিং ফান অফ হোয়াট এভার ইজ রং ইন দ্য সোসাইটি, পলিটিক্স, এক্সেট্রা, বাট দ্যাট ইজ হার্ড কোর লিটারেচার, that is not লিটারারি ক্রিটিসিজম। ঠিক আছে, লিটারারি ক্রিটিসিজমের ব্যাপারটা যেটা তুমি ফার্স্ট যে পয়েন্টটা বললে, দোষ ত্রুটি বার করা, গুণ ইত্যাদি বার করা, এইগুলো হচ্ছে ক্রিটিসিজমের কাজ, একজন ক্রিটিকের কাজ। এবং শ্রাবণীয় যেটা বললো সমালোচনা করা, তো তোমাদের অন্য কেউ উত্তর দাও। অপূর্ব আর শ্রাবণী দিল যে তোমাদের জানা কিছু এরকম টেক্সট আছে যেখানে এরকম সমালোচনা তোমরা দেখেছো, ক্রিটিসিজম দেখেছো? কারণ অলরেডি তোমরা 3.5-2.5 বছর লিটারেচারের সঙ্গে থেকেছো, লিটারেচার পড়েছো, এবং অ্যাকচুয়ালি তোমরাও কিন্তু লিটারারি ক্রিটিক হয়ে গেছো, তৈরি করেছো। ঠিক আছে, সো ইউ নো যে কোন বুকস অফ ক্রিটিসিজম, যদি কোনো বুক অফ ক্রিটিসিজমের নাম তোমরা জানো সেটা বলো। যে কোনো ক্রিটিসিজম। যেটা তোমরা পড়েছো, যেটার ব্যাপারে আমরা আগের ক্লাসগুলোতেও আলোচনা করেছি, যে এইটাকে বলা যেতে পারে লিটারারি ক্রিটিসিজম, এইটাকে বলা যেতে পারে মানে আমি বলেছি আর কি, এটা লিটারারি ক্রিটিসিজম। একদম ফার্স্ট সেম থেকে শুরু করে অনেক বইয়ের ব্যাপারে আলোচনা হয়েছে, অনেক টেক্সটের ব্যাপারে আলোচনা হয়েছে, যেগুলো লিটারারি ক্রিটিসিজম আমরা বলতে পারি আর কি। স্যার তোবা টেক সিং থেকে ওটাও তো স্যাটায়ার করেছে মান্টো, আর আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লক ওটাও তো স্যাটায়ার। হ্যাঁ, এগুলো সব স্যাটায়ার, এগুলো সব লিটারেচার। কিন্তু আমি চাইছি যেটা শ্রাবণী আর অপূর্ব বলল, আমি এরকম বইয়ের নাম চাইছি, আমি এরকম ক্রিটিকের নাম চাইছি। তোমাদের 5th সেমেস্টারের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বলতাম যে ওয়ার্ক সাইটেড এর একটা কনসেপ্ট তোমাদেরকে বলেছিলাম। তো সেই ওয়ার্ক সাইটেড এর ব্যাপারটা যদি কেউ ভাবতে পারো যে মানে কেন ওয়ার্ক সাইটেড কথাটাকে ব্যবহার করা হতো, তোমরা বই পড়েছো, মানে ক্রিটিসিজমের বই পড়েছো, তোমরা তোমরা জানো, জাস্ট লিংক করতে পারছো না। স্যার গালিভার্স ট্রাভেলটা বলেন তো কি জনাথন সুইফটের? হ্যাঁ, সেটা লিটারেচার, বাট দ্যাটস নট লিটারারি ক্রিটিসিজম। স্যার এটা টেক্সটের মধ্যে নয়, তবে আউট অফ টেক্সট একটা আমি নাম বলতে পারি। হুম। ইন্ডিয়ার উপর বেস একটা ড্রামা বা নোবেল আই থিঙ্ক ছিল, প্যাসেজ টু ইন্ডিয়া। তো ওটার ক্রিটিক্স হিসেবে হোমিকে ভাবা বলে একজন ছিল, তিনি একটা লিখেছিলেন ওর মানে ক্রিটিসিজম করে। টেক্সট আমার ঠিক নামটা মনে পড়ছে না, বাট লিখেছিলেন কিছু একটা, ওই 4 রাইট, স্টারের প্যাসেজ টু ইন্ডিয়াটার ক্রিটিক্স। রাইট। ভূমিকে ভাবা ইজ আ পোস্ট কলোনিয়াল ক্রিটিক। তোমাদের পোস্ট কলোনিয়ালিজম আছে, পোস্ট কলোনিয়াল স্টাডিজ আছে। হোমিকে ভাবা ইজ আ পোস্ট কলোনিয়াল ক্রিটিক। এবার ওনার একটা অনেকগুলো এসে আছে, তার মধ্যে একটা এসে আছে হাইব্রিডিটির ওপরে, ন্যাশনালিজমের ওপরে, ইন্টারন্যাশনালিজমের ওপরে, এরকম অনেক এসে আছে। তো দ্যাটস আ ভেরি গুড এক্সাম্পল যে হোমিকে ভাবা ইজ দ্য নেম অফ আ ক্রিটিক, যে লিটারেচারের ওপরে কিছু একটা সমালোচনা করেছে। সেটা যেটা তুমি বললে হোমিকে ভাবা কার ওপর করেছে বললে, কি কাকে পড়তে গিয়ে পেয়েছো হোমিকে ভাবাকে? ফরস্টারের প্যাসেজ টু ইন্ডিয়াটার উপর করেছিল। প্যাসেজ টু ইন্ডিয়া, রাইট। প্যাসেজ টু ইন্ডিয়া ইজ আ পোস্ট কলোনিয়াল টেক্সট, আর হোমিকে ভাবা ইজ আ পোস্ট কলোনিয়াল সাবঅল্টার্ন ক্রিটিক। তো ওই পার্সপেক্টিভ থেকে, ওই দৃষ্টিকোণ থেকে সে নভেলটাকে দেখেছে এবং নভেলটাকে নিয়ে
সমালোচনা করেছে। এনি আদার এক্সাম্পলস? বা মানে যেটা আমরা ক্লাসরুমে করতাম সেটাকেও আমরা ক্রিটিসিজম বলতে পারি। তো সেরকম একটা উদাহরণ শুভ, পল্লবী, শিল্পা বা নাসরিনের মধ্যে কেউ একজন দাও। ক্লাসে যেটা করতাম সেটাও ক্রিটিসিজমই ছিল, তো কিভাবে? শুভ? শুভ? হ্যাঁ স্যার। ক্লাসে আমি বলছি আমরা ক্রিটিসিজমই করতাম, আমরা ক্রিটিসিজম প্র্যাকটিস করতাম, কিভাবে? মনে পড়ছে না। মনে পড়ছে না? পল্লবী? স্যার ক্লাসে আমরা ক্রিটিসিজম করতাম কি কোনো টেক্সটকে নিয়ে, না মানুষকে নিয়ে সমালোচনা করতাম? আমাদের অভিযান শকুন্তলাবে আপনি স্যার কোনো 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 সময় স্যার সমালোচনা করেছিলেন ওই দুষ্মন্তকে নিয়ে, বডি। কি সমালোচনা হয়েছিল ওটা? স্যার আর কি স্যার গান্ধীজির হিন্দ স্বরাজ হতে পারে? গান্ধীজির হিন্দ স্বরাজ টা ক্রিটিসিজম, লিটারারি ক্রিটিসিজম না লিটারেচার, কোনটা বলতে চাইছো? গান্ধীজির হিন্দ স্বরাজটা লিটারেচার না লিটারারি ক্রিটিসিজম, কোনটা হবে? লিটারেচারের মধ্যেই তো পড়ছে। লিটারেচারের মধ্যেই পড়ছে, তাহলে আমাদেরকে জানতে হবে যে লিটারেচার, লিটারারি ক্রিটিসিজম এবং লিটারারি থিওরি এইগুলোর তফাৎটা কি। আমরা চেষ্টা করতে পারি এইভাবে একটা কলম বানিয়ে দেখার যে এই তিনটের মধ্যে কি কি তফাৎ হতে পারে, ঠিক আছে? কারণ ফার্স্ট সেমেস্টার থেকে শুরু করে এখনো অবধি যেটা শুভও বলল যে আমি দুষ্যন্তের ক্যারেক্টারটাকে নিয়ে সমালোচনা করছিলাম, বা অনেক সময় আমরা ক্লিয়ার লাইট অফ ডে বলো বা অন্য টেক্সট বলো, ওইখানে রাইটারের স্টাইল, রাইটার কি লিখতে চেয়েছে, রাইটার কেন সেই বিষয়টাকে জোর দিচ্ছে, সেইগুলোকে নিয়ে যখন আলোচনা করি অটোমেটিক্যালি তখন আমাদের সেই আলোচনাটা ক্রিটিসিজমের পর্যায়ে পড়ে যায়। তার মানে ক্রিটিসিজম হচ্ছে যে কোনো লিটারেরি টেক্সটকে নিয়ে, যে কোনো লিটারেচারকে নিয়ে, সে পোয়েম, প্রোজ, ড্রামা, নভেল, এপিক যাই হোক না কেন, সেইটাকে নিয়ে যখন আমরা তার দোষ, গুণ, ত্রুটি, বিচ্যুতি, সেটার উৎপত্তি কোথা থেকে, যেটা শ্রাবণী বলল, কেন সেই ধরনের লেখাটা লেখা হয়েছে, লেখকের স্টাইল, ক্যারেক্টারাইজেশন, ড্রামাটাইজেশন, প্লট কনস্ট্রাকশন, এগুলোকে নিয়ে যখনই আমরা কথা বলতে শুরু করব সেই মোমেন্ট থেকেই ওইটা কিন্তু লিটারেরি ক্রিটিসিজম হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখা যাক, এইটা আমি একটা বানানোর চেষ্টা করছি, একটা কলম, মানে তোমাদের হ্যাঁ বলো। বলছি আপনি কি রেকর্ড করছেন ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ রেকর্ড করছি। তো যাই হোক, দাও এক মিনিট। হ্যাঁ ওকে, আমি তোমাদের ওই বোর্ডে দেখানোর চেষ্টা করছি। হোয়াইট বোর্ডিং, ওকে, স্টার্টিং বোর্ড। আসুক। আচ্ছা,
আম, আমি এটা শেয়ার করে নিচ্ছি। ওকে, তোমরা একটা সাদা বোর্ড টাইপের দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওকে। হ্যাঁ স্যার। তো আমি এইখানে তিনটে কলাম বানানোর চেষ্টা করছি। একটা হচ্ছে লিটারেচার, একটা হচ্ছে ক্রিটিসিজম মানে লিটারারি ক্রিটিসিজম, আর একটা হচ্ছে থিওরি মানে লিটারারি থিওরি। ঠিক আছে, লিটারেচার, ক্রিটিসিজম, থিওরি। এবার লিটারেচারের মধ্যে মানে আমি এবার এইখানটায় কিছু ক্যাটাগরি এরকম ভাবে তৈরি করার চেষ্টা করি। না, এটাকে ওকে। তো একটা হবে লেখা পড়ছে না কেন? হুম, বলো, এত বড় কেন হয়ে গেল? ওকে, এনিওয়ে, অথরশিপ অনেকটা বড় হয়ে গেল। এত বড় কেন হয়ে গেল বুঝতে পারছি না। যাই হোক, এগুলোকে একটুখানি এদিকটা নিয়ে আসি। হুম, তো অথরশিপের ক্ষেত্রে লিটারেচার কি, ক্রিটিসিজম কি, থিওরি কি, মানে তিনটে এই যে টাইপ আছে সেই টাইপের এগুলো ক্যাটাগরিগুলো তৈরি করার চেষ্টা করছে। যে অথরশিপের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে মানে অ্যাজ অ্যান অথর লিটারেচার, ক্রিটিসিজম, থিওরির মধ্যে কি তফাৎগুলো হতে পারে। যেমন ধরো, তোমরা মোবাইলের ব্যাপারে খুব ভালো জানো, মোবাইল কি জিনিস ইত্যাদি। তো ধরো এইটা হচ্ছে অপো, এটা হচ্ছে স্যামসাং, আর এটা হচ্ছে আম, আর কি ভালো ইয়ে আছে, অ্যাপেল। ঠিক আছে, মানে অ্যাপেল যদিও আমরা কেউ ব্যবহার করি না, বাট স্টিল মানে থিওরিটিক্যালি অপো, স্যামসাং, অ্যাপেল। ওকে, আর এইখানে অথরশিপের জায়গায় ভাবো ফ্রন্ট ক্যামেরা। ঠিক আছে, এবার তোমরা বলো যে এটা এটা যদি স্যামসাং হয়, এটা যদি অপো হয়, তাহলে ফ্রন্ট ক্যামেরা অপোর কেমন? মানে তোমাদের নিশ্চয়ই অপো আছে বা তোমরা ব্যবহার করো অপো, ভিভো এরকম টাইপের জিনিস। এটাকে মনে করো এটা ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরার দিক থেকে দেখতে গেলে অপোর কিরকম ফিচার? ধরো আমি কিনতে চাইছি ক্যামেরা, আর তোমরা আমাকে অ্যাডভাইস করছো, তো কি বলবে? হ্যাঁ স্যার, ওপোর তো ভালোই ক্যামেরা, ওপো ভিভো এগুলো ক্যামেরাটা তো ভালোই, স্পেশালি ক্যামেরার জন্য এই দুটো ফোন ফেমাস। ওকে, ভেরি গুড। তো ক্যামেরার জন্যই এই দুটো ফোন ফেমাস। ওকে, ফাইন। আর স্যামসাং এর কেউ একজন কিছু বলছিল, কোন একজন, আমি আসলে তোমাদের ওইখানে দেখতে পাচ্ছি না, আমি তাই জন্য তোমরাই বলবে যে স্যামসাং এর ফোনটা কিরকম, মানে ফ্রন্ট ক্যামেরা কেমন? স্যার, স্যামসাং এর যে নিউ মডেল গুলো রয়েছে তার ক্যামেরা তো ভালো, বাট ওল্ড মডেল গুলো তেমন ছিল না। তেমন কিছু ভালো নয়, এখনগুলো ভালো, বাট মানে অপো ভিভোর তুলনায় তারা ভালো, মানে নতুনগুলো অতটা হয়তো আপডেটেড নয় বা অতটা ভালো নয়। এবং অপো ভিভোর একটাই কোয়ালিটি, সেটা হচ্ছে যে ওরা ক্যামেরা ভালো, মানে ভালো ছবি তোলে। আর অ্যাপেলের ক্ষেত্রে স্যার, অ্যাপেলের ক্ষেত্রে বোথ পারফরমেন্স অ্যান্ড ক্যামেরা, অ্যাপেলের ক্যামেরাগুলো খুব ভালো হয়। অ্যাপেলের ক্যামেরাও খুব ভালো হয়, ফ্রন্ট ক্যামেরাও ভালো হয়। এবং
তাহলে ক্যামেরার দিক থেকে দেখতে গেলে, ফ্রন্ট ক্যামেরার দিক থেকে দেখতে গেলে এই তিনটের মধ্যে কিছু কিছু তফাৎ আছে। এটা ভালো, কিন্তু কম দামে পাওয়া যাচ্ছে, কিন্তু অন্য জিনিসগুলো ভালো নয়, সেটা পরে দেখা যাবে। ক্রিটিসিজম মানে স্যামসাং এর ফ্রন্ট ক্যামেরা ভালো, কিন্তু আগেরগুলো অতটা ভালো নয়, এখনকার মডেল ভালো। অ্যাপেলের ফ্রন্ট ক্যামেরা ভালো ঠিকই, কিন্তু প্রচুর দাম। তার মানে আমরা ক্লিয়ারলি কিছু কিছু ডিফারেন্সিয়েশন করতে পারছি। সবই ক্যামেরা, কিন্তু তাও এদের মধ্যে কিছু তফাৎ আমরা কিন্তু করে ফেলতে পারছি, ঠিক আছে? তো এই জিনিসটাই আমরা লিটারেচারের ক্ষেত্রেও আমরা এই যে ক্যাটাগরিটা আছে, এই ক্যাটাগরির বেসিসে আমরা ডিফারেন্সিয়েশনটা করতে পারি, ঠিক আছে? ফার্স্টটা হচ্ছে অথরশিপ। অথরশিপ মানে অথরটা কে বা কারা, ঠিক আছে? লিটারেচারের ক্ষেত্রে দেখতে গেলে বেশিরভাগ সময় আমরা কি দেখেছি, সিঙ্গেল অথর, তাই তো? মানে তোমরা এতদিন যত লিটারেচার পড়ে এসছো, সবার অথর কিন্তু একজন আছে, তাই না? এমন কোন টেক্সট পড়েছো যেটার অথর অনেক জনে আছে বা দুজন আছে? সেরকম হয়, বাট খুব কম। এরকম কোন টেক্সট তোমাদের সিলেবাসে কি আছে যেখানে অথর? হ্যাঁ, স্যার প্রোটাগনিস্ট দুটো ছিল। কোনটা? স্যার প্রোটাগনিস্ট দুটো ছিল। প্রোটাগনিস্ট নয়, আমি অথরের কথা বলছি, লেখক বা লেখিকার কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ স্যার, সেটাই বলছি যে প্রোটাগনিস্ট দুটো ছিল, কিন্তু অথর না। হ্যাঁ, প্রোটাগনিস্ট তো 100টা থাকতে পারে, মহাভারতে 100টা প্রোটাগনিস্ট, কিন্তু অথর হিসেবে ব্যাসকেই বলা হচ্ছে যে সে অথর। ক্রিটিসিজমের ক্ষেত্রে একই ধরনের ক্রিটিসিজম অনেকে লিখতে পারে। মেনি কোথায় গেল? কি হচ্ছে এত? এখানে মেনি মানে একের বেশি একই ধরনের ক্রিটিসিজম কিন্তু করতে পারে। যেমন ধরো, একটা ক্রিটিসিজম তোমাদের ছোটবেলার থেকে আমি মানে ফার্স্ট সেম থেকে তোমাদের বলে আসছি, যেটা প্রত্যেকটা নভেল, প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা টেক্সটের জন্যই প্রযোজ্য হয়েছে এতদিন অবধি। সেই টেক্সট, সেই ক্রিটিসিজমের নামটা কেউ বলতে পারবে? বারবার সেই ক্রিটিসিজমের ব্যাপারটা চলে এসছে, মানে তোমাদেরকে বলেছি আর কি আমি। একদম অভিযানে শকুন্তলম থেকে শুরু করে যেটা শুভ বলল, গালিভার্স ট্রাভেলস এর ক্ষেত্রেও হয়তো হতে পারে, বা আমি বলে থাকতে পারি। ক্লিয়ার লাইট অফ ডেতেও আছে। স্যার ঠিক বুঝলাম না, মানে অ্যাকচুয়ালি কি জানতে চাইছেন? জানতে চাইছি যে তোমাদের একটা ক্রিটিসিজমের নাম, যে ক্রিটিসিজমটা তোমাদেরকে অনেকবার ক্লাসে আমি বলে থেকেছি, যে বা পার্টিশন লিটারেচারের ক্ষেত্রেও বলেছি, যে এই পার্সপেক্টিভ থেকে আমরা দেখতে পারি। পার্সপেক্টিভটার নাম আমি বলেছিলাম শুরুর থেকে, মানে অভিযান শকুন্তলম থেকে শুরু করে ক্লিয়ার লাইট অফ ডে, গালিভার্স ট্রাভেলস, টিনটিন ইন টিবেট, যা পড়িয়েছি তোমাদের সব কটা টেক্সটেই এই পার্টিকুলার ক্রিটিসিজমের নামটা অনেকবার উঠে এসছে। ফেমিনিস্ট ক্রিটিসিজম কথাটা মনে পড়ছে? ফেমিনিস্ট ক্রিটিসিজম। হ্যাঁ স্যার। তো ফেমিনিস্ট ক্রিটিসিজমটা কোথায় ব্যবহার হয়েছিল, কিভাবে ব্যবহার হয়েছিল, একটা উদাহরণ দাও।
how was feminist criticism used, why was it used, কোন জায়গায় ব্যবহার হয়েছিল, এটা শুভও বললো যে এখানে ব্যবহার হয়েছে, কোন জায়গায় ব্যবহার হলো। অভিযানা শকুন্তলমে কিভাবে ব্যবহার হয়েছে? ফেমিনিজমের ব্যাপারটা বা ফেমিনিস্ট ক্রিটিসিজমের ব্যাপারটা তোমাদেরকে বলেছিলাম, হ্যাঁ বলো। স্যার ফেমিনিস্ট মানে অ্যাকচুয়ালি কিন্তু অভিযান শকুন্তলম বা বেশিরভাগ টেক্সটে তো মহিলাদেরকে ছোট করে দেখানো হয়েছে, তো এখানে রাইট, ফেমিনিজমের থেকে অ্যান্টি ফেমিনিজমটা তো বেশি আছে আই থিঙ্ক। হ্যাঁ অ্যান্টি ফেমিনিজম টেক্সটটার মধ্যে আছে, কিন্তু আমরা ফেমিনিস্ট ক্রিটিসিজম করেছিলাম এই টেক্সটগুলোর, ফেমিনিস্ট ক্রিটিসিজমটাকে ব্যবহার করেছিলাম। তার মানে আমরা কি বুঝতে পারছি, feminist criticism is, or all kinds of criticisms are a kind of a tool, এক ধরনের যন্ত্র, এক ধরনের কি বলে বাংলায় ওটাকে, যন্ত্রের আর একটা ইয়ে কি, যেমন স্ক্রু ড্রাইভার বা প্লাস বা রেঞ্চ, এগুলোকে কি বলে বাংলায়? সরঞ্জাম। সরঞ্জাম, হ্যাঁ এক ধরনের এমন সরঞ্জাম যেটাকে দিয়ে আমরা টেক্সটের মধ্যে থাকা লুকোনো মানেগুলোকে চিহ্নিত করতে পারি বা বুঝতে পারি। ক্রিটিসিজম হচ্ছে এমন একটা সরঞ্জাম যেটার মাধ্যমে আমরা টেক্সটের মধ্যে লুকোনো থাকা মানেগুলোকে আমরা বার করে আনতে পারি। মানে লিটারেচারের স্টুডেন্টস অফ লিটারেচারদের বেসিক কাজটাই হচ্ছে এইটা, যে মানেটা আমরা সামনে বুঝতে পারছি না সেই মানেটাকে ভেতর থেকে বের করা, ঠিক আছে? তো ওই কাজটাকে করতে আমাদের সাহায্য করে লিটারারি ক্রিটিসিজম। কিন্তু এই মুহূর্তে যেহেতু আমরা ইয়েতে আছি, অথরশিপের জায়গায় আছি, তাই জন্য আমরা অথরের দিক থেকে দেখতে গেলে আমরা দেখব যে এটা মানে কতজন অথর থাকতে পারে, ঠিক আছে? এখানে যেমন ক্রিটিসিজমে মেনি, তেমনি এই থিওরির ক্ষেত্রেও দেখতে গেলে মেনি, অনেক অথর থাকতে পারে একটা থিওরির। অথরশিপের দিক থেকে দেখতে গেলে, অথরদের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে কটা অথর থাকতে পারে লিটারেচারের, সেটা সাধারণত সিঙ্গেল। কিন্তু ক্রিটিসিজমের অনেক অথর থাকতে পারে। সেটা বলতে গিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা একটা ক্রিটিসিজমের নাম বলো যেটা আমি বারবার ক্লাসে ব্যবহার করেছি। সেই ক্রিটিসিজমটা ছিল হচ্ছে ফেমিনিস্ট ক্রিটিসিজম, মানে ফেমিনিজমের পার্সপেক্টিভ থেকে আমি একটা টেক্সটের সমালোচনা করছি যে এই টেক্সটটা অ্যান্টি ফেমিনিস্ট। কিন্তু অ্যান্টি ফেমিনিস্ট বোঝার জন্য তো আমাকে জানতে হবে যে ফেমিনিজমটা কি। সেই হিসেবে আমি যখনই ফেমিনিজমকে ব্যবহার করেছি তখনই দেখা গেছে যে টেক্সটের মধ্যে যে অ্যান্টি ফেমিনিস্ট টেন্ডেন্সিসগুলো লুকিয়েছিল, অ্যান্টি ফেমিনিস্ট মিনিংগুলো লুকিয়েছিল, সেগুলো বেরিয়ে আসছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখতে গেলে একজন ফেমিনিস্ট রাইটার তো নেই, প্রচুর ফেমিনিস্ট রাইটার আছে, ঠিক আছে? আবার ফেমিনিজমটা একটা থিওরিও বটে, তোমাদের সিলেবাসেও ফেমিনিজম, মার্কসিজম, ফেমিনিজম আছে। তো ফেমিনিজম ইজ আ থিওরি, ঠিক আছে? তার মানে এইখানটায় অথরদের দিক থেকে দেখতে গেলে লিটারেচার সাধারণত সিঙ্গেল একজন ব্যক্তি লেখে, একজন ব্যক্তির মালিকানা থাকে। ক্রিটিসিজম সাধারণত অনেক ব্যক্তি হতে পারে, থিওরিও তাই, থিওরিও একজন ব্যক্তি নয়, অনেকজন ব্যক্তি মিলে থিওরিটাকে তৈরি করে, থিওরিটাকে বানায়। এবং এখান থেকে এই আলোচনা থেকে একটা জিনিস বেরিয়ে আসছে যে ক্রিটিসিজম বা থিওরি
দুটোই কেন ব্যবহার হচ্ছে? তার ব্যবহার হওয়ার একটাই কারণ ওটা দিয়ে আমরা অন্য কোনো একটা জিনিস করতে চাইছি। মানে তোমাদের বাড়িতে স্ক্রুড্রাইভার বা রেঞ্চ, টর্চ ইত্যাদি আছে। আমরা পেনটাকে এই জন্য রাখি যাতে আমরা লিখতে পারি। তো পেন ইজ আ টুল টু রাইট, টু ডু সামথিং এলস। পেন ইটসেলফ ডাজ নট ডু এনিথিং, বাট ইট ইজ ইউজড টু রাইট। ঠিক আছে, সেরকমই criticism itself does not do anything, theory itself does not do anything, but it is used to help us understand literature better. এই জায়গাটা অবধি যদি কেউ না বুঝে থাকো তাহলে বল যে আমরা ক্রিটিসিজম বা থিওরিটার ব্যবহার কেন করি, এইটা তোমাদেরকে প্রথমে বুঝতে হবে। স্যার থিওরির ব্যাপারটা আমি বুঝতে পারছি না, মানে লিটারারি মেনি ক্যাটাগরি অথরশিপ মেনি, মানে ওইটা আমি বুঝতে পারছি না। মানে ক্রিটিসিজমেরও মেনি আর অথর থিওরিরও মেনি, এই দুটোই বুঝতে পারছো না, তাই তো? স্যার ক্রিটিসিজমটা বুঝতে পারছি কিন্তু থিওরিটা বুঝতে পারছি না। ক্রিটিসিজম অ্যাকচুয়ালি হচ্ছে তোমার কোনো একটা টেক্সটের একটা সমালোচনা। মানে একটা সমালোচনা বলতে একটা এসে, একটা আর্টিকেল, একটা বই। ঠিক আছে, এবার ওই ধরনের যে ক্রিটিসিজমটা, ফেমিনিজম বলো, পোস্ট কলোনিয়ালিজম বলো, দলিত বলো, এস্থেটিক বলো, এই এই ধরনের যে ক্রিটিসিজম যারা করে তারা অনেক অনেক ব্যক্তি হতে পারে। থিওরিরও তাই। থিওরি যারা লেখে, এক ধরনের থিওরি যারা লেখে, যেমন ধরো ফেমিনিজম এক ধরনের থিওরি। ঠিক আছে, ফেমিনিজম এক ধরনের ক্রিটিসিজমও, ফেমিনিজম এক ধরনের থিওরিও। তো থিওরি যারা লেখে তারা একজন নয়, একজন ব্যক্তি একটা থিওরি লিখতে পারে না, অনেকজন ব্যক্তি মিলে থিওরিটাকে তৈরি করে। যেমন ধরো থিওরির কথা বলতে গেলে মানে এই জিনিসগুলো আসবেই। তোমাদের মানে থিওরিটাকে প্রথমে আমাদের জানতে হবে যে থিওরি জিনিসটা কি। থিওরি সিম্পলি মানে হচ্ছে এক ধরনের তত্ত্ব, এক ধরনের ধারণা। থিওরি মানে তত্ত্ব বা থিওরি মানে ধারণা। আমরা থিওরি বলতে মেনলি এটাই বুঝি। ঠিক আছে, তো আমাদের কিছু ধারণার নাম তোমরা বলো, যে যেটা আমাদের ধারণা, যেটা আমাদের মান্যতা, এরকম। যে কোনো জিনিস নিয়ে, মানে থিওরি যে কোনো জিনিস নিয়ে। স্যার যে কোনো লিটারেরি জনরা যেগুলো আছে, ড্রামা, পোয়েট্রি, প্রোজ, সবই তো একটা থিওরি আছে তাদের ইয়ের কি বা থিওরি? যেগুলো মানে অ্যাকচুয়ালি পোয়েট্রি কি যদি বলি, সেই ডেফিনেশন থেকে বিভিন্ন অথারের থিওরি, বা যে অ্যাকচুয়ালি লিটারেচার যে ফিলিং গুলো আছে, লাইক ওই আপনার আয়রনি বা আপনার এগুলো হয় না, মানে এই সমস্ত কিছু, যে সমস্ত কিছু, তার মাত্র সবকটাই তো একটা থিওরির, সবকটাই তো থিওরি আছে যে কিছু আমরা পাই লিটারেচারের মধ্যে। মানে আর যদি একটা আপনি উদাহরণ ব্রড দাও। কনসেপ্টে স্যার সেই দিক থেকে দেখতে গেলে তো মানে আমাদের প্রত্যেকেরই একটা করে থিওরি আছে, মানে সবকিছুরই ধারণা আছে একটা। একটা উদাহরণ দাও। মানে স্যার আমরা যদি সৌরজগৎ থেকেই শুরু করি তারও একটা হুম ধারণা আছে। সৌরজগতের আমাদের কি ধারণা? মানে স্যার একটা সিম্পল ধারণা, যেমন সূর্য, যে হুম যার কথা বলছি, যে আমাদের তত্ত্ব বা ধারণা হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। আর ওকে। এই ধারণাটা আমরা সারা জীবনই বয়ে আসছি এবং এটা তত্ত্ব আছে। আবার হুম এটাও যদি ধরি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটাও একটা তত্ত্ব বা ধারণা। মানে সেদিক থেকে দেখতে গেলে তো সব দিকে মানে সবেরই একটা করে তত্ত্ব বা ধারণা আছে। রাইট, তেমনি লিটারেচারেরও আছে।
লাইফের ওপরে যেমন আমাদের অনেক ধারণা অনেক তত্ত্ব আছে, ঠিক সেরকম লিটারেচারের ওপরেও থাকতে পারে, তাই তো? হ্যাঁ স্যার। হুম। তাহলে লিটারেচারের ওপরে, যেমন তুমি বললে যে আমাদের একটা ধারণা যে পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে, তো তেমনি লিটারেচারের থেকে একটা ধারণা বলো। স্যার যে কোনো কিছু লিটারেচারের সালগুলো আছে, যেমন পোস্ট কলোনিয়ালিজম, তারপর হুম ফেমিনিজম, এই সব কিছুই তো একটা থিওরি, মানে ফেমিনিজমটাই তো নিজে একটা থিওরি, বা পোস্ট কলোনিয়ালিজম। তারপর যে পিরিয়ড গুলো থাকে লিটারেচারের, হুম যেমন ছিল না ওই, হুম সেটা থিওরি, সেটা কি থিওরি না হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার? স্যার লিটারেচারের থিওরি মানে হচ্ছে মানে কোনো একটা সময়ে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে সেটা নিয়ে লিখতে শুরু করছে। কি যেমন বলবো? যেমন সবকিছুরই যদি উদাহরণ দাও। ফেমিনিজমে পড়ি, হ্যাঁ, ফেমিনিজমে। যেমন মানে নারীদের এখানে অধিকার নিয়ে প্রতিবাদ করা হচ্ছে, মানে তখনকার দিনে নারীদের যে অবস্থাটা ছিল সেটা নিয়ে একটা থিওরি, সেটা নিয়ে সাহিত্য লেখা হচ্ছে, মানে ফেমিনিজমের এরকম সাহিত্য, মানে এরকম লিটারেরি থিওরি লেখা হচ্ছে। বুঝলাম না, তখনকার সময়ে মানে কি বলতে চাইছো, কোন সময়কার একটা উদাহরণ, টেক্সটের একটা উদাহরণ দিয়ে বলো। যে কোনো উদাহরণ দিতে পারো। মানে স্যার 19th সেঞ্চুরিরই যদি ধরি, মানে হুম। তখনকারের মহিলাদের যেরকম অবস্থা ছিল, যেরকম কিরকম মানে অবস্থা তারা ছিল? যেমন করে ডমিনেট করতো, কে ডমিনেট করতো? মানে স্যার ডোমিনেশন, মানে মেল, একটা ওকে, প্যাট্রিয়ার্কি সমাজে থেকে তাদের যে যেমন ডোমিনেশনটা উদাহরণ হতো, দাও। মানে সেই স্যার মানে এর আগের বারেই আমরা যেমন ওমেন্স রাইটিং গুলো পড়ে এসেছিলাম, ওখানে তো সবই এই হুম। ব্যাপারেই লেখা হয়েছিল। উমেন্স রাইটিং বলতে কোনগুলো পড়েছিলে? ও স্যার, ড্যাডি অ্যাডভাইস টু ওম্যান, আই ক্যান নট হ্যাঁ, লিভ তো উইথ সেখানে ইউ। কি, সেখানে থিওরিটা কি ছিল? সে থিওরিটা তো হচ্ছে প্যাট্রিয়ার্কি সোসাইটি মানে কিভাবে ফিমেলদের ডোমিনেট করছে তার উপরে হুম। থিমটা লেখা হয়েছে। তো কি মানে থিমটা বলতে মানে উদাহরণ দাও, যে ধরো ড্যাডিতে, ড্যাডিতে ফেমিনিজম বা ড্যাডির থিওরিটা কি ছিল, মানে তখনকার সময়কার মেয়েদের যে ডমিনেশন করা হতো, হোয়াট ওয়াজ দ্য হাউ ওয়াজ দ্য ডমিনেশন ক্যারিড আউট, অ্যান্ড হু ইজ দ্য অথর? স্যার অথর সিলভিয়ান প্লাথ ছিল। ওকে, অথর সিলভিয়া প্লাথ ছিল। এবার ওর থিওরিটা, ও কি ক্রিটিসিজম নিজেই নিজের পোয়েমের ক্রিটিসিজম করেছে, না অন্য কোনো লোকে ওর পোয়েমের ক্রিটিসিজম করেছে, তারপরে অন্য আবার লোকেরা ওটাকে নিয়ে থিওরি বানিয়েছে বা থিওরিতে ওটাকে ব্যবহার করেছে? না স্যার, নিজের তো ক্রিটিসিজম করেনি। হুম হুম। আর অন্য কোনো উদাহরণ? অন্য কেউ অন্য কিছু যদি বলতে চাও, যে থিওরির উদাহরণ কয়েকটা পেলাম। একটা হচ্ছে যে সূর্য চারিদিকে, এই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটা একটা থিওরি। ওকে, সেইভাবে লিটারেচারের যদি থিওরি দেখতে হয়, তাহলে থিওরিটা কি সেটা ক্লিয়ার হলো না। তোমরা বলছো যে 19th সেঞ্চুরিতে উইমেনদের উপরে অত্যাচার করা হয়, অথচ তুমি ড্যাডির এক্সাম্পল দিলে, ড্যাডি উইচ ইজ 21st সেঞ্চুরি, নট 20th সেঞ্চুরি, নট 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরি মানে হচ্ছে 1800 থেকে
1899, আর 20th সেঞ্চুরি হবে 1900 থেকে 1999. তো ড্যাডি ইজ নো 20th সেঞ্চুরি, নট 19th সেঞ্চুরি, বাট এনিওয়ে। তো ওখানে থিওরিটা কি, যে ফিমেলদেরকে ডমিনেট করা হয়, এটাই থিওরি। পেট্রিয়ার্কি ফিমেলদেরকে ডমিনেট করে, তাই তো? এটাই তো থিওরিটা বলতে চাইছো, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, এনি আদার পয়েন্টস অ্যাবাউট দিস? আর কারোর কোনো মতামত এটাকে নিয়ে? যে থিওরির অন্য কোনো উদাহরণ যদি দিতে চাও? আর অন্য কোনো থিওরি নেই তোমাদের, যে মানে ভাবনা চিন্তা নেই কোনো জিনিসকে নিয়ে, যে এটা এইভাবে হয়, এটা ওইভাবে হয়, এরকম ধরনের জিনিস? স্যার, যে প্রুফকের টেক্সটটা ছিল, ওই এলিয়টের যে টেক্সটটা ছিল, লাভ সং অফ প্রুফক, ওটাই উনি যে মানে ওটা অ্যাকচুয়ালি থিওরি বা অ্যাকচুয়াল যে সোসাইটি, মডার্ন সোসাইটি বা মডার্ন পিরিয়ডের মানুষের চিন্তা ভাবনা, তো সেইটার যে থিওরিটা আছে সেইটা পুরোপুরি উনি ওনার কবিতার মাধ্যমে তুলে ধরেছিলেন। তো এটাও একটা থিওরি হতে পারে, যে মডার্ন মানুষের চিন্তা ভাবনা বা থিঙ্কিং, সাইকোলজিক্যাল থিওরিটা যে কি একটা মানে, স্ট্রাগল। থিওরিটা কি? যেমন শ্রাবণী একটা থিওরি খুব ক্লিয়ারলি বলল, যেটা একটা থিওরি যে পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে। এটা আর একটা থিওরিও বলল যে 19th সেঞ্চুরিতে উইমেনদেরকে পেট্রিয়ার্কি, পেট্রিয়ার্কাল পিপল, ম্যাসকিউলিন পিপল, মেল পিপল, দে ডমিনেটেড দ্য উইমেন। তুমি যে টেক্সটার নাম বললে, প্রুফরক, লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফরক, সেইখানে কোন থিওরিটা ব্যবহার হচ্ছে, বা ওটার থিওরিটা কি? ওটা থিওরিটা মডার্ন সোসাইটির, মডার্ন ম্যানের স্ট্রাগল। হোয়াট ইজ দ্য থিওরি? তুমি ডেসক্রিপশনের কথা বলছো, তুমি লিটারেচারে রয়েছো, ক্রিটিসিজমটা পরে, এটা ক্রিটিসিজমের ব্যাপারে আলোচনা না হয়ে থিওরির ব্যাপারে আলোচনা হয়েছে, যে হোয়াট ইজ দ্য থিওরি দেন। থিওরিটা একটা জেনারেল ট্রুথ হতে হবে, একটা এক ধরনের ভাবনা চিন্তা হতে হবে, যে একটা জিনিসের ব্যাপারে আমাদের যে ভাবনা চিন্তাটা আছে। যেমন ধরো, খুব সিম্পলি স্পিকিং, আমার ব্যাপারে তোমাদের কি ভাবনা চিন্তা, কি ধারণা? এনি ওয়ান পার্টিকুলার ধারণা, একটা আইডিয়া, যেটা তোমাদের আমার ব্যাপারে তোমাদের মনে হয় যে এটা হতে পারে বা এটা হয়। এনিথিং, গুড, ব্যাড। পল্লবী, কি মনে হয় আমার ব্যাপারে? কিছু মনে হয়? কিছুই মনে হয় না, ভাবনা চিন্তাই নেই। পল্লবী, আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। তো আমার ব্যাপারে তোমার ধারণাটা কি? কোনো ধারণা আছে কি আমার ব্যাপারে? কোথায় থাকি, কি খাই, কি পড়ি, কি করি? কি
কি খাই আমি? আমি লোহা, লক্কড়, কাগজ, ঘাস এসব কি খাই? না স্যার, খাই না? আচ্ছা, তো কি খাই আমি? ভাত মুড়ি খান স্যার। ভাত, মুড়ি, রুটি, তরকারি, যা যেমন হয় মানুষে যা খায়, ঠিক হ্যাঁ আছে? স্যার। মানে প্রফেসর বলে সে ঘাস চেবায় তা তো নয়। প্রফেসরও সাধারণ মানুষের মতন মুড়ি, চানাচুর, চপ, সিঙ্গাড়া, চা, বিস্কুট যা অন্য লোকে খায় তাই খায়, তাই তো? অন্য কারোর অন্য কোনো ধারণা আছে যে আমি ঘাস টাস খাই কি না? মাঝে মধ্যে হয়তো দেখেছো যে মাঠে নেমে গিয়ে ঘাস খাচ্ছি গরুদের সাথে, এরকম দেখেছো কি কোনোদিনও? তাহলে এটা একটা ধারণা, রাইট? যে এটা একটা জেনারেল ট্রুথ। এটা কিন্তু এই ধারণাটা পল্লবী তোমার কেন তৈরি হলো? কোনোদিন কি আমাকে খেতে দেখেছো? না মানে স্যার, মানুষ তো স্যার যা খায় সেটাই তো খাবেন। হ্যাঁ, মানে যেহেতু আমি মানুষ তাই জন্য তোমার ধারণা হয়েছে যে আর 10টা মানুষ যা খায় আমি তাই খাই, কিন্তু তুমি হ্যাঁ স্যার। আমাকে কোনোদিনও খেতে দেখো না, তাই তো? না। হ্যাঁ, তো খেতে দেখেছো কি দেখোনি সেটা ম্যাটার করছে না, তোমার একটা ধারণা আমার ব্যাপারে হয়ে গেছে যে একে যেহেতু মানুষের মতন দেখতে, তাই জন্য এই নিশ্চয়ই মানুষে যা খায় তাই এই মানুষটাও তাই খায়, রাইট? হ্যাঁ স্যার। দিস ইজ দ্য থিওরি। এটাই হচ্ছে আমাদের থিওরি। এবার আরো কয়েকটা জেনারেল, একদম জেনারেল থিওরির এক্সাম্পল যদি বলি, ট্রেন, ট্রেন, রেলওয়েজ, ট্রেনের ব্যাপারে আমাদের কি ধারণা? রিঙ্কি আছে মিটিং এ? রিঙ্কি পিঙ্কি পঙ্কি আছে? পালিয়ে গেছে? রিঙ্কি তো আছে মনে হচ্ছে, না নেই? আচ্ছা, ইয়ে বলো, শিল্পা বলো। ও, শিল্পা লেফট দ্য মিটিং, নাম ধরলেই পালায়। না, শিল্পা আবার চলেও এসছে। শিল্পা শুনতে পাচ্ছ? যাই হোক, তো রেলওয়ের ব্যাপারে আচ্ছা শ্রাবণী বলো, হোয়াট ইজ ইউর আইডিয়া অ্যাবাউট রেলওয়েজ? ওয়ান আইডিয়া, ওয়ান থিওরি। ট্রেনের ব্যাপারে। স্যার, হুম, হ্যাঁ ট্রেন এক জায়গা থেকে আরেক জায়গায় মানে যাত্রী পরিবহনের জন্য যেটা লাগে সেটাই তো। এটা থিওরি? ধারণাটা কি তোমার? মানে হ্যাঁ, মানে স্যার ট্রেনটা কেমন দেখতে বা কি রকম এরকম কিছু? ওকে, ট্রেন কেমন দেখতে? হ্যাঁ, যেটা খুবই লম্বা হয় আর বড় হয়। ওকে, এনিথিং এলস অ্যাবাউট, হোয়াট অ্যাবাউট ইটস টাইমিং? টাইম হ্যাঁ একটা টাইম নির্দিষ্ট, মেনটেন করে? হ্যাঁ হ্যাঁ নির্দিষ্ট টাইম মেনটেন করে আসে। ঠিক টাইমে আসে ট্রেন? হ্যাঁ স্যার, আপাতত ঠিক টাইমেই আসে। কোথা থেকে তুমি কোথায় যাও? স্যার মাঝে ট্রেনে মাঝে ট্রেন যাই মানে মাঝে মাঝে যাও, আর মাঝে মাঝে গিয়ে তুমি এটা কোনোদিন লক্ষ্য করেছো কি যে ট্রেন কোনো সময় ঠিক টাইমে আসে না, 5 মিনিট 10 মিনিট লেটে আসে বা যায়? হ্যাঁ স্যার, এরকমও হয়েছে যে 5 মিনিট 10 মিনিট লেট আছে। বাট বেশিরভাগ স্যার ক্ষেত্রে। টাইম হ্যাঁ, তো, হ্যাঁ স্যার হ্যাঁ বলো। টাইম, স্যার টাইম চার্ট যেটা আছে মানে পুরোপুরি মেনশন করে দেওয়া থাকে তো টাইম মাঝে চার্ট মাঝে। মেনশন করা থাকা সত্ত্বেও ওরা 3 মিনিট 4 মিনিট 5 মিনিট অনেক সময় 10 মিনিট দেরি করে আসে, বা হ্যাঁ বাসও তাই। একদম হ্যাঁ এক্স্যাক্ট টাইমে কিছু আমাদের দেশে তো হয় না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের থিওরি। মানে আমাদের মফস্বলের বা শহরের নিয়মটা হচ্ছে যে ট্রেন মিনিমাম 5 মিনিট তো লেট করবেই। আমি মাঝে মধ্যেই তোমাদের মেসেজ করতাম গ্রুপে যে আজকে ট্রেন লেট, আসতে দেরি হবে, ঠিক আছে? ওইগুলো যদি দেখো তাহলে দেখতে পাবে যে প্রত্যেকটা
সপ্তাহে 2-3 দিন এরকম হয়েছে, বা প্রত্যেকটা সপ্তাহে অ্যাটলিস্ট এরকম একদিন হয়েছে যে আমি তোমাদের মেসেজ করে বলছি যে আমার আসতে দেরি হবে, কারণটা কি? ট্রেন লেট, তাই তো? এইটা হচ্ছে, এবার এইগুলোকে দেখতে দেখতে তোমরা এই 2.5 বছরে একটা থিওরি তোমাদের মনের মধ্যে জন্মে গেছে যে পিসি স্যার কোনোদিনও রাইট টাইমে 10:30টায় ক্লাসে ঢুকতে পারবে না, তাই তো? এটা একটা আইডিয়া, এটা একটা ধরন, এটা একটা তত্ত্ব হয়ে গেছে যে বিকজ হি কামস ফ্রম আ ভেরি ফার প্লেস, হি উইল নট বি এবল টু কাম অন টাইম। এটা বুঝতে পারছো তো যে এটা থিওরিটা কিভাবে তৈরি হয়েছে? প্রথম দিন তো থিওরিটা তৈরি হয়ে যায়নি, তো প্রথম দিন তোমরা জানতেও না যে আমি কোথা থেকে আসছি বা কিভাবে আসছি, কিন্তু আমি তোমাদের বলতে থাকলাম, তো তোমাদের মাথার মধ্যে একটা আইডিয়া জন্মালো যে আচ্ছা ঠিক আছে, দূর থেকে আসলে এই সময়টা লাগবে বা এই ধরনের জিনিসটা হতে পারে, বা বর্ষাকালে ব্রিজটা নেই, শুভ যেমন ব্রিজ ক্রস করে আসে, তো বর্ষাকালে ব্রিজ না থাকলে আমি বুঝতে পারবো যে শুভ ব্রিজটা ক্রস করে আসতে পারবে না, কারণ ওখানে কোনো ব্রিজ নেই। এইগুলো অনেক দিন ধরে হতে থাকলে এইটার উপরে আমাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাচ্ছে। নাও দিস আইডিয়া ইজ নোন অ্যাজ থিওরি। যেমন একটা থিওরি কি, মেয়েরা ছেলেদের তুলনায় কম শক্তিশালী হয়, মানে শারীরিকভাবে। এটা কি ঠিক? এটা কি এগ্রি করছো তোমরা? হ্যাঁ স্যার। এগ্রি করছো? ওকে, সবাই এগ্রি করছে না কেউ রাজি নয় এটাতে, যে না এটা নয়, এরকম নয়? পল্লবী, তোমার মনে হয় যে তুমি অপূর্ব আর শুভ থেকে কম শক্তিশালী শারীরিকভাবে? হ্যাঁ? আরে বলো, কি মনে হয় তোমার গায়ে কম জোর আছে অপূর্ব আর শুভর তুলনায়? না স্যার। সমান সমান জোর তো? হ্যাঁ স্যার। ঠিক, কিন্তু শ্রাবণী খুব শর্ট করেই মেনে নিল যে হ্যাঁ, মেয়েদের গায়ে ছেলেদের তুলনায় কম শক্তি থাকে, কম জোর থাকে। না, ইট ম্যাটার। ধরো আমি এটা মনে করি যে যারা মানে দিনমজুর আর কি, যারা দিনমজুরি করে যে মহিলারা, তারা কত ভারী ভারী ইট, ভারী ভারী ব্যাগ, ওই চালের বস্তা 50 কিলোর 30 কিলোর চালের বস্তা তুলে দেয়। ওইটা অপূর্ব বা শুভ বা আমি তুলতে পারবো না। পারবে তুলতে অপূর্ব 50 কিলোর বস্তা? মানে একটা একটা নয়, মানে হয়তো 10টা বা 50টা তুলতে হবে, তো অপূর্ব পারবে তুলতে? না স্যার, পসিবল না। নট পসিবল, কারণ আমরা সো কল্ড পুরুষ হলেও সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নারীর তুলনায় আমাদের সেই ক্ষমতা নেই, সেই জোরটা নেই। তার মানে সব নারীর শারীরিক শক্তি সব পুরুষদের শারীরিক শক্তি থেকে কোনো সময়ই কম নয়। ইট অল ডিপেন্ডস আপন দ্য সিচুয়েশন। এই যে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করার যে ব্যাপারটা, এইটাই আমাদের থিওরি শেখানোর চেষ্টা করে। থিওরিটা কি? মেয়েরা উইক, ছেলেরা স্ট্রং। থিওরিটা কি? সব গরিবরাই মানে কোনো জায়গায় চুরি হলো তো যে গরিব তাকেই সন্দেহ করা হলো, কারণ সে গরিব, তার কাছে টাকা নেই, তাই জন্য সে চুরি করেছে। সিনেমায় দেখানো হয় এরকম ধরনের জিনিস। তো একটা যে তত্ত্ব, একটা যে ধারণা আমাদের সবার মাথার মধ্যে গেঁথে গেছে, সেরকম একটা তত্ত্ব বা ধারণাকে আমরা থিওরি বলি। এবার ব্যাপারটা কিছুটা ক্লিয়ার হলো? কারণ দেখো, আগেই বলছি, এটা মুখস্থ তো আমি এমন নোটস দিয়ে দেবো যেগুলো তোমরা মুখস্থ করে নেবে, কোনো সমস্যা নেই, বাট দ্য মেইন থিং ইজ বুঝতে পারছো কিনা। হ্যাঁ শ্রাবণী কিছু বলছিলে, বলো। স্যার মানে আমাদের পূর্ব ধারণা যেগুলো আমরা মেনে এসেছি সেগুলোকে থিওরি বলছেন আপনি। তাহলে স্যার হ্যাঁ মানে এখন যেগুলো হচ্ছে মানে
হ্যাঁ, মানে সেই এখন যেগুলো ধারণাগুলো তৈরি হচ্ছে প্রমাণিত, সেগুলোও থিওরি। মুহূর্তের মধ্যে মানে সে মানে হ্যাঁ বলো। মানে স্যার মানে এটা পরবর্তী ক্ষেত্রে এটা থিওরি হতে পারে, তৈরি কিন্তু হয়ে স্যার যাবে। এখনই হুম। আমাদের মধ্যে এটা মানে থিওরিটা তৈরি কিভাবে হচ্ছে, হচ্ছে আমরা মানে তোমার কথাগুলো কেটে বলুন। যাচ্ছে, আবার বলো। হ্যাঁ স্যার, মানে একটা কথা হচ্ছে আর কি। আমি হুম, যেমন একটা থিওরি আমি দিচ্ছি যে মানে আমাদের থিওরি আমরা দেখছি যে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু একটা এখনকার ছেলে দিনে ছেলেটা ছেলেকে কি বুঝতে পারলাম না, স্যার কেটে গেল, বলছি আবার বলো। আমাদের যে ছেলে হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ স্যার বলছি, স্যার বিয়ের ব্যাপারে যে থিওরিটা আছে সেটাই বলছিলাম হুম যে হুম আমরা দেখে এসেছি যে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু এখন হুম যেটা হচ্ছে সেটা হুম তো একটা ছেলে একটা ছেলেকেও বিয়ে করছে, আবার একটা মেয়ে একটা হুম মেয়েকেও বিয়ে করছে। তাহলে হুম স্যার এইগুলো আমাদের কাছে থিওরি কি করে হচ্ছে? মানে এটা তো আমরা জাস্ট দেখছি, হুম। এগুলোকে কি আমরা থিওরি করবো? হ্যাঁ, পরবর্তীকালে এটাও একটা থিওরির মধ্যে পরিণত হবে, এবং আমরা এই সমাজে এখন এটা দেখছি। বিদেশে এটা অলরেডি অনেকবার হয়েছে, এবং তোমরা মানে অলরেডি হয়তো জানো বা জেনে তোমাদের আশ্চর্য লাগবে যে এটা কোনো নতুন ব্যাপার নয়। এটা আবহমান কাল ধরে হয়ে এসছে, আমাদের সমাজেই হয়েছে, যেখানে পুরুষ পুরুষের সাথে আহ, বিয়ে করেছে বা পুরুষ পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করেছে, এবং নারী নারীর সাথে বিয়ে করেছে বা শারীরিক সম্পর্ক করেছে। মানে কোথায় হয়েছে ব্যাপারটা, হয়েছে যে এটা এটাকে মানে এটাকে গ্লোরিফাই করা হয়নি কোনোদিনও, এটাকে শাস্ত্রের মধ্যে লেখা হয়নি, কিন্তু এই প্র্যাকটিসটা আজকের প্র্যাকটিস নয়, বহু বছর মানে যবের থেকে সিভিলাইজেশন তবের থেকে এই প্র্যাকটিস আছে। আর এটার প্রচুর টেক্সট, প্রচুর স্কাল্পচার, প্রচুর আর্কিওলজিক্যাল আমি বলবো না, বাট অ্যানথ্রোপোলজিক্যাল এভিডেন্সেস আছে যেগুলো হয়ে থেকেছে, এবং এই থিওরিটাকে বলা হয় এলজিবিটি কিউ থিওরি, যেটা ফেমিনিজমের একসময় একটা পার্ট বলে মনে করা হতো, কিন্তু এখন আর এলজিবিটি কিউ থিওরিস্ট যারা আছে তারা নিজেদেরকে আর ফেমিনিজমের পার্ট বলে মনে করেন। তো যে বিয়ের যে ব্যাপারটা, বিয়েটার থিওরিটা কি, যে ছেলেরা মেয়েকে বিয়ে করবে, মেয়েরা ছেলেকে বিয়ে করবে, দ্যাট ইজ দ্য থিওরি, দ্যাট ইজ দ্য অপোজিট সেক্সেস শুড গেট ম্যারিড। However, now you are seeing that things are changing, but this change is not happening today. It was there earlier also. যদি খজুরাহের টেম্পলস দেখো, তাহলে ওইখানে মেল টু মেল সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেক্সুয়াল অ্যাসোসিয়েশন মেনশন করা রয়েছে। বা তুমি যদি কামশাস্ত্র বা ওটার সিনেমা বইটার নাম কি, কামসূত্র, বাদশায়নের কামসূত্র যদি পড়ো, তাহলে ওইখানেও হোমোসেক্সুয়ালিটি মেনশন করা রয়েছে। তোমরা যদি চাও তাহলে আমি এক্স্যাক্ট পেজেস বা এক্স্যাক্ট জায়গাটা তোমাদের চিহ্নিত করে দিতে পারি, যেখানে মেল টু মেল, ফিমেল টু ফিমেল সেক্সুয়াল ইউনিয়নের ব্যাপারে বলা রয়েছে। বিয়ের ব্যাপারে হয়তো বলা নেই, বাট ওই ওই সম্পর্কর ব্যাপারে বলা রয়েছে। তো তার মানে এই থিওরিটা আগের থেকেই ছিল, কিন্তু থিওরিটা ধামাচাপা পড়ে গেছিল। ঠিক আছে, তো থিওরির ব্যাপারটা হচ্ছে যে যেটা এখন হচ্ছে, বারবার হচ্ছে, সেটাও কিন্তু একটা থিওরির মধ্যে পরবর্তীকালে পরিণত হবে। যেমন ধরো তুমি তো ইয়ের কথা বলছো, মানে মেল টু মেল, মানে দুটো দিকেই মানুষ। এখন এরকমও অনেক জায়গায় অনেক সিচুয়েশন এরকম হচ্ছে যেখানে মানুষ রোবটের সাথে প্রেম করছে। তো সেটাকে নিয়েও কিন্তু একটা থিওরি আছে, যেটাকে সাইবর্গ থিওরি বলে, পোস্ট হিউম্যানিজম বলে, পোস্ট হিউম্যানিস্ট থিওরি বলে। ঠিক আছে, তো সেইগুলো আসতে থাকবে গ্র্যাজুয়ালি। ঠিক আছে, বাট থিওরি কথাটার মানেটা আমি এটা বলতে চাইছি যে একটা প্রচলিত বা অপ্রচলিত একটা আইডিয়া অ্যাবাউট এনিথিং, অ্যান্ড ইন আওয়ার কেস অ্যাবাউট
লিটারেচার, ঠিক আছে? এটা ব্যাপারে আরো আমরা আলোচনা করব, বাট আর একটা পয়েন্ট আমি তিনটে পয়েন্ট অ্যাকচুয়ালি বোধহয় তোমাদেরকে, দুটো পয়েন্ট আরো দিয়ে দিয়েছি, বাট আই উইল নট টক অ্যাবাউট দেম রাইট নাও। আমি এটা তোমাদের সাথে এই জ্যামবোর্ডটা তোমাদের সাথে শেয়ার করে রাখছি, যাতে তোমরা এটাকে অ্যাক্সেস করতে পারো। আমি এখানে চ্যাট বক্সে দিয়ে দিলাম, চ্যাট বক্সে অলরেডি দেওয়া রয়েছে, তো তোমরা এটাকে অ্যাক্সেস করতে পারো, ঠিক আছে? দেখতে পারো এটাকে, যে মানে এখানে কি হয়েছে না হয়েছে, ঠিক আছে? আর আমরা ফার্দার এটাকে নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, আর একটা জিনিস আমি যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে আমি চাইছি যে অফিসিয়াল গ্রুপটা, মানে যেটা তোমাদের অফিসিয়াল গ্রুপ আছে, যেখানে অন্য আরো দুজন স্যাররা রয়েছেন, আর আমি চাইছি আর একটা যদি আলাদা একটা গ্রুপ করা যায়, যেখানে আমাদের মেইন গ্রুপটাকে ডিস্টার্ব না করে আমরা এই ধরনের ক্লাসের আলোচনাগুলো বা ইত্যাদি এগুলো করতে পারি, তাহলে সেটা কেমন হয় সেটা তোমরা একটু আলোচনা করে নাও নিজেদের মধ্যে আলোচনা করে আমাকে একটু জানিও, কারণ